সময়টা ছিল 1936 সাল এপ্রিল মাস। ছোট্ট একখানা ধুতি পরে খালি গায়ে ভারতবর্ষের গ্রামে এসে দাঁড়ালেন 67 বছরের এক পুরুষ। গ্রামটি যেমন অখ্যাত তেমনি অনুন্নত। জনসংখ্যা মেরে কেটে 600, আর ঘর বলতে আছে কিছু কুড়ে ঘর। না আছে রাস্তাঘাট, না আছে স্কুল, পোস্ট অফিস। এমন একটা গ্রাম যার না আছে কোনো রূপ, না আছে কোনো সৌন্দর্য, কিন্তু সেই মানুষটি জানতেন গ্রামই ভারতবর্ষের আসল সৌন্দর্য। গ্রাম শেষ হয়ে গেলে ভারতও শেষ হয়ে যাবে। রূপকথার প্রাণভোমরা যেমন একটা কৌটোর মধ্যে লুকিয়ে থাকে, তেমনি ভারতবর্ষের প্রাণভোমরা লুকিয়ে আছে গ্রামের মধ্যে। তা মানুষটি ঠিক করলেন যে আপাতত তিনি এই গ্রামেই থাকবেন এবং এই গ্রামটিকে কেন্দ্র করেই তিনি তার কর্মকাণ্ড গড়ে তুলবেন। তার কর্মকাণ্ডের জেরেই নতুন করে সেই গ্রামটির নামকরণ করা হলো সেবাগ্রাম। তা কি তার সেই কর্মকাণ্ড? এক কথায় সিম্পল বাট ডিফিকাল্ট টু ডু। একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরা যাক। মহারাষ্ট্রের একজন নামকরা সংস্কৃতের পণ্ডিত সেবাগ্রামে এসেছেন। তিনি কিন্তু গুরুতর অসুস্থ। তার থাকার জায়গা আলাদা করা হয়েছে। সেবাগ্রাম তৈরি করলেন যে 67 বছরের পুরুষটি। তিনি রোজ পণ্ডিত মশাইয়ের সেবা করেন। তার মল মূত্র রোজ নিজের হাতে পরিষ্কার করেন। পণ্ডিত মশাইয়ের সারা শরীরে ভালো করে তেল মাখানো, ভালো করে মালিশ করে দেওয়া, এমন সব সেবার কাজ তিনি প্রতিদিন করছেন। তোমরা হয়তো ভাবছো এরকম সেবা তো অনেকেই করে থাকেন, এ আর এমন কি কাজ? তা ঠিক, কিন্তু এবার যদি রোগটির নাম করি তাহলে তোমাদের মধ্যে অনেকেই 10 পা পিছিয়ে যাবে। পণ্ডিত মশাই যে রোগে আক্রান্ত ছিলেন সেটা ছিল কুষ্ঠরোগ। বিজ্ঞানের এত উন্নতি হওয়া সত্ত্বেও যে রোগের নাম শুনলে লোকে আজও ভয় পায়, কিন্তু সেবাগ্রামের সেই মানুষটি রোগকে ভয় না করে সেই রোগাক্রান্ত পণ্ডিত মশাইকে প্রতিদিন সেবা করে চলেছেন। এমনভাবে করছেন যাতে কোনো ফাঁকি নেই। ছবিটা যদি চোখের সামনে তুমি মেলে ধরো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে কত বড় মাপের মানুষ হলে এমন কাজ করে ওঠা যায়। এই মানুষটির নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। আমাদের কাছে তিনি হলেন মহাত্মা গান্ধী। তাই আজ আমরা তার রাষ্ট্রচিন্তা সম্পর্কে মোটামুটি একটু আলোচনা করব। তাই আজ আমাদের আলোচ্য বিষয় গান্ধীজির রাজনৈতিক দর্শন, তার সত্যাগ্রহ ইত্যাদি। তো এ প্রসঙ্গে আমরা প্রথমেই আলোচনা করব রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা। তো প্রচলিত অর্থে রাজনৈতিক দার্শনিক বলতে যা বোঝায়, গান্ধীজি কিন্তু সেরকম রাজনৈতিক দার্শনিক ছিলেন না। তিনি সুসংবদ্ধভাবে কোনো রাজনৈতিক দর্শনের সৃষ্টিও করেননি। তবে সমকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যা সম্পর্কে তার ধারণাই তার রাষ্ট্রচিন্তাকে প্রসারিত করেছে। তবে এ ব্যাপারে তিনি টলস্টয়, রাস্কিন, থেরো প্রমুখ দার্শনিকদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন ও রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে তার মতামত তিনি ব্যক্ত করেছিলেন। আধুনিক রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে গান্ধীজি বলেন যে আধুনিক রাষ্ট্রের ভিত্তিই হল বল প্রয়োগ। সংগঠিত ও কেন্দ্রীভূত রাষ্ট্র এই সহিংস বল প্রয়োগ করে থাকে। তিনি মনে করতেন
রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধির অর্থই হল মানুষের মঙ্গলের পরিবর্তে অমঙ্গলকেই ডেকে আনা। তাই তিনি শুরুর থেকেই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির বিরোধিতা করে গেছেন। ডেভিড থেরোর মতো তিনিও বিশ্বাস করতেন যে সেই সরকারই শ্রেষ্ঠ যা সবচেয়ে কম শাসন করে। একটি আদর্শ রাজনৈতিক ব্যবস্থা বলতে তিনি রাষ্ট্রহীন গণতন্ত্র বা স্টেটলেস ডেমোক্রেসির কথা বলেছেন। আমি আবার বলছি যে একটি আদর্শ রাজনৈতিক ব্যবস্থা বলতে, আইডিয়াল পলিটিক্যাল সিস্টেম বলতে তিনি রাষ্ট্রহীন গণতন্ত্র বা স্টেটলেস ডেমোক্রেসির কথা বলেছেন। এরূপ রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থা আসলে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই নীতির আদর্শে পরিচালিত হবে। রাষ্ট্রহীন এই গণতন্ত্রকেই তিনি তার স্বপ্নের রাম রাজ্য হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন। সত্য ও অহিংসাই হল এরূপ সমাজের ভিত্তি। এখানে সকলের জন্য সমান সুযোগ থাকবে এবং সমস্ত প্রকার শোষণের অবসান ঘটানো হবে। অনেক সমালোচক মনে করেন যে গান্ধীজির রাষ্ট্রচিন্তায় মার্ক্সীয় চিন্তার অনুপ্রবেশ ঘটেছে, কেননা গান্ধীজিও মার্ক্সবাদীদের রাষ্ট্রকে একটি দমন পীড়নমূলক যন্ত্র হিসাবে বর্ণনা করেছেন। মার্ক্সের মতো গান্ধীজিও রাষ্ট্রহীন সাম্য বা সমাজতন্ত্রের কথা বলেছেন। তবে গান্ধীজির শ্রেণী সংগ্রামে হিংসার কোনো স্থান না থাকলেও মার্ক্সের চিন্তাভাবনায় হিংসার যথেষ্ট জায়গা ছিল, কেননা মার্ক্সবাদীরা মনে করেন অহিংস ও সত্যাগ্রহের মাধ্যমে কখনোই পুঁজিবাদীদের ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সশস্ত্র সহিংস বিপ্লব। এখানেই কার্ল মার্ক্সের সঙ্গে গান্ধীজির পার্থক্য। আবার অনেক সমালোচক গান্ধীজির রামরাজ্যের ধারণাকে কাল্পনিক হিসাবে চিহ্নিত করেছেন, কেননা এরকম একটি রাষ্ট্র ব্যবস্থায় ধনীরা গরিবের পিতা হিসাবে কাজ করবে ও তাদের দেখভাল করবে, এটা তত্ত্বগতভাবে সুন্দর হলেও বাস্তবে কিন্তু আমরা কি বলতে পারবো যে ধনীরা গরিবদের উপর কোনো প্রকার শোষণ করবে না? এর উত্তর সম্পর্কে গান্ধীজি কিন্তু নিরুত্তর থেকেছেন। আবার অনেকে মনে করেন রাষ্ট্রের সমালোচনা করতে গিয়ে গান্ধীজি ব্যক্তিকেই সার্বভৌম করে তুলেছেন এবং ব্যক্তিকে সমাজের উপরে স্থান দিয়েছেন, কিন্তু ব্যক্তি সমাজের ঊর্ধ্বে নয়। এসব সত্ত্বেও আমরা বলতে পারি যে গান্ধীজি তার রাষ্ট্রচিন্তায় অস্পৃশ্য বা আনটাচেবল, দরিদ্র, নীচ মানুষের মুক্তির কথা বলেছেন, যা খুব কম রাষ্ট্রবিজ্ঞানীদের তত্ত্বে পাওয়া যায়। গান্ধীজি তার রাষ্ট্রচিন্তায় যে পঞ্চায়েতরাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন বা বিকেন্দ্রীকরণের কথা বলেছেন, তা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে, তা আজও কিন্তু প্রাসঙ্গিক। এখন আমরা আলোচনা করব ডক্ট্রিন অফ সর্বোদয়। জন রাস্কিন্স unto the last marked a turning point in Gandhiji's life. He was so impressed by this book that later he translated it into Gujarati. Its title is Sarvodaya, Uplift or Elevation of All. The fundamental ideas of Sarvodaya may be described as: Number 1. Gandhiji rejected the Marxist theory of class struggle, that is, setting one class against another. The theme of Sarvodaya is happiness
অ্যান এলিভেশন অফ অল। তাহলে আমরা কি দেখলাম, যে গান্ধীজি জন রাস্কিনের ওই যে বইটা আনটু দ্য লাস্ট, এটা দ্বারা গভীরভাবে কিন্তু প্রভাবিত হয়েছিলেন। এত গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যে ওই বইটাকে তিনি গুজরাটিতে অনুবাদও করেছিলেন, যেখানে কিন্তু সর্বোদয় সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারি। আর এ প্রসঙ্গে গান্ধীজি বলেছিলেন যে উনি সেই তত্ত্বটাকে পুরোপুরি খণ্ডন করেছিলেন কার্ল মার্কসের ক্লাস স্ট্রাগল। উনি বলেছিলেন সর্বোদয় হচ্ছে সকলের জন্য একটা সুখী জীবন এবং সমস্ত প্রকার দুশ্চিন্তা, সমস্ত প্রকার যন্ত্রণার অবসান। নাম্বার 2, Gandhiji believes in the maximum decentralization of power, both political and economic. অর্থাৎ উনি মনে করতেন যে কি অর্থনীতি কি রাজনীতি সমস্ত ক্ষেত্রেই কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যেটা কিন্তু খুবই দরকার। এভরি ভিলেজ হ্যাজ টু বিকাম এ স্টেট ইন মিনিয়েচার। স্বরাজ অ্যান্ড ডেমোক্রেসি শ্যাল হ্যাভ টু বি ওন ফর অল। সকলের জন্যই স্বরাজ এবং গণতন্ত্র, যেটা কিন্তু অত্যন্ত জরুরি। অ্যাকর্ডিং টু দ্য ফিলসফি অফ সর্বোদয়, এ লয়ার্স লেবার হ্যাজ দ্য সেম ভ্যালু অ্যাজ বার্বার্স। তো উনি কিন্তু বলেছিলেন কাজটা যেমনই হোক না কেন, একজন ঝাড়ুদার হোক তিনি যে কাজটা করবেন, একজন লয়ারের যে কাজটা, দুটো কাজেরই কিন্তু সমানই ভ্যালু থাকবে। দ্য আইডিয়া অফ সর্বোদয় ইজ টু বি রিয়েলাইজড থ্রু দ্য পাওয়ার অফ লাভ অ্যান্ড নন ভায়োলেন্স। এই সর্বোদয়ের ধারণাটা কিন্তু আমাদের ওই দুটো জিনিসের উপর বেশ করে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে পাওয়ার অফ লাভ এবং নন ভায়োলেন্স বা অহিংসা। তো যাই হোক না কেন, গান্ধীজি তার গভীর রাজনৈতিক প্রজ্ঞা এবং বিপুল বিচিত্র বাস্তব অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে ভারতের মতো দীর্ঘ ঔপনিবেশিক শাসক এবং শোষণে নিপীড়িত, অপুষ্টি, অশিক্ষা, দারিদ্র্য এবং নানাবিধ সামাজিক কুসংস্কারে দীর্ণ সমাজে সুরাজ্য প্রতিষ্ঠা কেবল রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের মাধ্যমে সম্ভব নয়। এর জন্য রাষ্ট্রীয় উদ্যোগের পরিপূরক রূপে পৌর সমাজের সংগঠিত স্বেচ্ছাব্রতী উদ্যোগের সক্রিয় অংশগ্রহণ জরুরি। অর্থাৎ শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থা চেষ্টা করলে হবে না, আমাদের সকলকেই কিন্তু চেষ্টা করতে হবে সমাজের মঙ্গল করার জন্য। এই ধরনের উদ্যোগের লক্ষ্য ও ক্ষেত্র নির্দিষ্ট করে দিতে গান্ধীজি তার গঠনমূলক কর্মোদ্যোগ সংক্রান্ত পুস্তিকা প্রকাশ করেন। পুস্তিকাটিতে তিনি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী জাতীয় কংগ্রেসের সদস্যদের 13টি ক্ষেত্রে গঠনমূলক কর্মসূচি রূপায়ণের উপদেশ দেন। ক্ষেত্রগুলি হল সাম্প্রদায়িক সংহতি, অস্পৃশ্যতা দূরীকরণ, মদ নিবারণ, খাদি গ্রামীণ শিল্প, গ্রামীণ স্বচ্ছতা, প্রাথমিক স্বাস্থ্য, বয়স্ক শিক্ষা, নারী স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জ্ঞান, প্রাদেশিক ভাষা, জাতীয় ভাষা, অর্থনৈতিক অসাম্য। পরে এর সঙ্গে আরও 5টি ক্ষেত্র যুক্ত করেন। সেগুলি হলো কৃষক, শ্রমিক, আদিবাসী, কুষ্ঠরোগী ও ছাত্র। এই মোট 18টি ক্ষেত্রে ইতিবাচক সংস্কার সংগঠিত করা গেলে তবেই সমাজের সর্বস্তরের মানুষের যথার্থ উন্নতি সম্ভব হবে, যাকে গান্ধীজি বলেছেন সর্বোদয়। এর অর্থই হলো সকলের কল্যাণ, কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর বা কোনো বিশেষ কোনো শ্রেণীর কল্যাণ নয়।
সর্বোদয়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে তিনি বলতে চেয়েছেন, নাম্বার 1, সমষ্টির কল্যাণের মধ্যেই ব্যক্তির কল্যাণ নিহিত। অর্থাৎ সকলের কল্যাণ যদি আমরা করি তবেই কিন্তু পরোক্ষভাবে ব্যক্তির কল্যাণ সম্ভব হবে। নাম্বার 2, যেহেতু সকলের জীবিকা অর্জনের সমান অধিকার রয়েছে সেহেতু উকিল ও নাপিতের কাজের মূল্য অভিন্ন। নাম্বার 3, শ্রমের গুরুত্ব সর্বাধিক হওয়ায় শ্রমভিত্তিক জীবনই হলো সার্থক জীবন। নাম্বার 4, সর্বোদয় হলো সর্বব্যাপী ভালোবাসা। তাই সর্বোদয় সমাজে রাজপুত্র ও কৃষক, হিন্দু ও মুসলমান, স্পৃশ্য ও অস্পৃশ্য, সাধু ও শয়তান সকলেই সমান। এরূপ সমাজে উৎপাদনের জন্য সকলেই শ্রম করবে এবং সবলরা দুর্বলদের রক্ষা করবে। সর্বোদয়ের লক্ষণগুলি বা সর্বোদয়ের যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলি দেশের মধ্যে উচ্চ আদর্শে সম্পন্ন এক নৈতিক পরিবেশ সৃষ্টি করা। আমি আবার বলছি, সর্বোদয়ের লক্ষ্যগুলি হল দেশের মধ্যে উচ্চ আদর্শ সম্পন্ন এক নৈতিক পরিবেশ সৃষ্টি করা। কেবলমাত্র অহিংসা ও সৎ উপায় অবলম্বনের মাধ্যমে তা গঠন করা যেতে পারে। এই সমাজের সাফল্যের জন্য তিনি জনসাধারণের অর্থাৎ জনগণের জাগরণের উপর তিনি জোর দিয়েছিলেন, যা প্রেম, প্রীতি, আত্মত্যাগ, সহযোগিতা, সহিষ্ণুতা ও অহিংসার মাধ্যমেই সম্ভব হতে পারে। সর্বোদয়ের মূল কথা হলো আত্মত্যাগ অর্থাৎ সেলফ রিলায়েন্স। এর জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে অপরের স্বার্থ রক্ষা করতে হবে। আমি আগেই বললাম, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই নীতি নিয়ে চলতে হবে আমাদের। গ্রামীণ এলাকায় সহজ সরল জীবন তৈরি করতে হবে। এরকম সহজ সরল জীবন তৈরি করে পঞ্চায়েত গঠনের মাধ্যমে গ্রামীণ মানুষের উন্নতি সাধন করতে হবে। সর্বোদয় সমাজ আঞ্চলিকতা, রিজিওনালিজম, ধর্মান্ধতা, সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে এক ধর্মনিরপেক্ষ ও সংখ্যাগরিষ্ঠের পরিবর্তে সকলের শাসন প্রতিষ্ঠাই হবে সর্বোদয়ের মূল লক্ষ্য। এতক্ষণ আমরা গান্ধীজির রাজনৈতিক দর্শন আলোচনা করতে গিয়ে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা, সর্বোদয় সম্পর্কে গান্ধীজির ধারণা, কার্ল মার্কসের সঙ্গে গান্ধীজির মোটামুটি তুলনামূলক আলোচনা ইত্যাদি সম্পর্কে আলোচনা করলাম। তো এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি একটু আলোচনা করছি, তোমরা একটু লিখে নাও। কোয়েশ্চেন নাম্বার 1, গান্ধীজির রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে একটা 8 নম্বরের বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তার মধ্যে প্রথমেই হলো গান্ধীজির রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা এটা ঘুরিয়ে দিতে পারে, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোকপাত করো। উত্তরটা একই হবে, और গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলির আলোকপাত করো। কোয়েশ্চেন নাম্বার 2, গান্ধীজির সত্যাগ্রহ ও সর্বোদয়ের ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আমি আবার বলছি, কোয়েশ্চেন নাম্বার 2, গান্ধীজির সত্যাগ্রহ ও সর্বোদয়ের ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
এটা 4+4 অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন। এখান থেকে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 3, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণাটি বর্ণনা দাও। আমি আবার বলছি, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণাটির বর্ণনা দাও। মার্ক্সীয় ধারণায় রাষ্ট্র ও গান্ধীজির ধারণায় রাষ্ট্রের মধ্যে তুলনামূলক আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 3, এগেন আই এম রিপিটিং, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণাটির বর্ণনা দাও। মার্ক্সীয় ধারণায় রাষ্ট্র ও গান্ধীজির ধারণায় রাষ্ট্রের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটাও কিন্তু 4+4 অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন। তো এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো সেগুলো একটু ভালো করে মন দিয়ে শুনে তারপর কিন্তু তোমরা এর উত্তরগুলি লেখার চেষ্টা করবে। ধন্যবাদ।